তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে স্পটিং এরর শিখবো আমরা এসপি বক্সি বই থেকে। এসপি বক্সি বইয়ের যে যতগুলো এরর কারেকশনের পার্ট আছে ABCD করে, প্রত্যেকটা পার্টের আমি 10টা করে তোমাদের সামনে স্পটিং এরর যে নিয়মগুলো প্রত্যেকটা আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই খুবই অ্যাটেন্টিভলি ক্লাসগুলোকে দেখবে। যদি তোমরা দেখতে পারো তাহলে কিন্তু ইজিলি কিন্তু যত রকম নিয়ম আমি তোমাদেরকে শেখাবো সেগুলোকে যদি নোটস ডাউন করে বাড়িতে মুখস্থ করো, আমার মনে হয় তোমরা পরীক্ষার হলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি কমন পাও, অবশ্যই কমন পাবে, এটা আমার বিশ্বাস। এবং কমন পেলে বা এই ধরনের যত নিয়ম শেখাবো প্রত্যেকটাকে তোমরা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। আজকের যে প্রথম যে প্রশ্নটা সেটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু হোক। প্রথম যে কোশ্চেন দেখতে পাচ্ছি, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. এই বাক্যে আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই যে কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে। দেখো এখানে লেখা আছে is that he avoids to speak to me। এই যে পার্টটা দেখতে পাচ্ছ সি পার্ট, এই অংশে কিন্তু ভুল আছে। এখন ভুলটা কি আছে? তো ভুলটা কি আছে সেটা কিন্তু আমরা এইভাবে মুখস্থ করব। কিছু ডুভার্ব আছে, কিছু ডুভার্ব আমাদেরকে মুখস্থ করতে হবে যাদের পরে 2 + V1 এই রূপটা বসে না, সরাসরি ভার্বের সাথে আইএনজি করে জিরান করা হবে। কি বললাম? কয়েকটা ডুভার্ব আমাদের মুখস্থ করতে হবে যাদের পরে, যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি দেয় আর কি, তাদের পরে 2 + V1 বসে না, বরঞ্চ তাদের পরে ভার্ব প্লাস আইএনজি করা হবে, যাদেরকে আমরা বলবো জিরান। তো সেই ভার্বগুলো কি কি? সেই ভার্বগুলোর মধ্যে প্রথমে আছে অ্যাভয়েড, তারপরে আছে মাইন্ড, তারপরে হচ্ছে স্টার্ট, তারপরে আছে স্টপ। এই যে ভার্বগুলো আছে, আমি কয়েকটা ভার্বের নাম বললাম, এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর সাথে আমরা সরাসরি কি বসাবো? ভার্ব প্লাস আইএনজি বসাবো। মনে থাকবে কি বসাবো না, এদের সাথে কি বসাবো না, 2 + V1 বসাবো না। আর যদি পরীক্ষার হলে এটা থাকে এই ডুভার্বগুলোর পরে, তাহলে কিন্তু সেখানে ভুল হবে, সেই পার্টে ভুল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় যে বাক্যটা আছে, দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখে নিই। দেখো দ্বিতীয় যে প্রশ্ন আছে সেখানে লেখা আছে আই আস্কড হিম হাউ কুড হি গো আউট ইফ ইট স্টার্টেড রেইনিং। তো এই বাক্যের ভুলটা কোথায় আছে? ভুলটা আছে কিন্তু বি পার্টে, ভুলটা আছে বি পার্টে। এখন কেন ভুল আছে সেটা আমরা দেখে নিই। দেখো লেখা আছে আই আস্কড হিম, তাহলে এটা বাক্য শুরু হয়ে গেছে। এরপরে কি লেখা আছে? দেখো হাউ লেখা আছে। হাউ, বাক্যের মাঝে যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড বা এসডব্লিউ ওয়ার্ড থাকে, কি বললাম কথাটা? বাক্যের মাঝে, মানে বাক্য শুরু হয়ে গেছে, যেমন এখানে আই আস্কড হিম শুরু হয়ে গেছে, এরপর যদি কোনো হাউ বা ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেখানে কখনোই বাক্যটা সঠিক হবে না যদি সেই ডাব্লিউএস বা এসডব্লিউ ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট থাকে, আগে ভার্ব পরে সাবজেক্ট থাকবে। এটা যদি থাকে তাহলে অবশ্যই ভুল হবে। তো আমাদের নিয়মটা থেকে বুঝে গেলাম যে এদের পরে যদি কোনো ডুভার্ব বা কোনো ভার্ব, ডুভার্ব বা কোনো ভার্ব তারপরে গিয়ে যদি সাবজেক্ট থাকে, তাহলে এই ফরম্যাটটা যেখানে থাকবে, যে অংশ থাকবে সেখানে কিন্তু এরর হবে। ওকে, তাহলে এটা তো নিশ্চয়ই সঠিক নয়। তাহলে সঠিকটা কি? সবসময় মনে রাখবে যে একটি বাক্যে যখন ডাব্লিউএস ওয়ার্ড বা এসডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝে থাকবে, তখন এদের পরে আগে বসবে সাবজেক্ট। এদের পরে কি বসবে? আগে সাবজেক্ট। তাহলে ডাব্লিউএস বা এসডব্লিউ ওয়ার্ডের পরে আগে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব বসবে। পরীক্ষার হলে, মানে পরীক্ষাতে আমরা যখন পাবো তখন দেখবো যে এই প্রশ্নগুলোতে ডাব্লিউএস বা এসডব্লিউর পরে আগে ভার্ব পরে সাবজেক্ট বসানো আছে। তাহলে নিয়মটা বুঝতে পেরেছো? নিয়মটাই তোমরা খাতা লিখে নেবে। এখানে যেটা লেখা আছে সেটা কি? দেখো এখানে লেখা আছে হাউ কুড, তাহলে কুডটা কি? একটা মোডাল ভার্ব। দেখো হিটা লেখা আছে, তারপর এটা কিন্তু সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা কখনোই এখানে ঠিকঠাক করে বসেনি। তাহলে এখানে কি হলে ঠিক হতো? হাউ এর পরে কি হলো? হাউ হি, তারপর যদি কুড থাকতো তাহলে এটা কিন্তু সঠিক হতো। তো এটা কিন্তু সঠিক দেওয়া নেই। তো সেই জন্য এখানে কোন পার্টটা হয়েছে? বি পার্টটা হয়েছে। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখে নেব। ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ সত্যাগ্রহ ওয়াজ অফার্ড ওয়াজ রাজকোট হোয়ার হি হ্যাড স্পেন্ড হিজ ইউথ। আমরা এই বাক্য থেকে দুটো নিয়ম শিখবো, আপাতত দুটো নিয়ম শিখবো, তারপরে আমি আর একটা নিয়ম তোমাদের সাথে অ্যাড করে দেবো, যেটা খাতায় লিখে মুখস্থ করবে। দেখো প্রথম নিয়মটা হচ্ছে ওয়ান অফ দিয়ে যখন বাক্য শুরু হবে,
ওয়ান অফ দিয়ে যখন বাক্য শুরু হবে তখন ওয়ান অফের পরে একটা নাউন থাকবে আর্টিকেল দা যুক্ত। ওয়ান অফ দা, অফের পরে একটা নাউন থাকবে, সেই নাউনটা হচ্ছে সবসময় হবে কমন নাউন। শুধু কমন নাউন নয়, সেই নাউনটা সবসময় হবে একটা প্লুরাল। ওকে, সেই নাউনটা কী হবে, সবসময় প্লুরাল হতে হবে। যদি প্রোনাউন থাকে তাহলে প্লুরাল হতে হবে, যদি নাউন থাকে তাহলে সেটাকেও প্লুরাল হতে হবে। শুধু প্লুরাল হবে এইটুক দিকে নিয়ম না, এরপর আরেকটা নিয়ম আছে। এরপর নিয়মটা হচ্ছে, যেটা আমি দ্বিতীয় নম্বর বলছিলাম, সেটা হচ্ছে যে এর পরবর্তী যে প্রথম যে ভাবটা থাকবে এই বাক্যটার, যে প্রথম ভাবটাকে, সেটাকে হচ্ছে ওয়াজ। এই ওয়াজের সাথে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজটা এখানে ভার্ব আছে কি, ওয়াজ। এই ভাবটা সবসময় হবে সিঙ্গুলার, এই ভাবটা সবসময় হবে সিঙ্গুলার। তাহলে আমরা কি শিখলাম, ওয়ান অফের পরে যখন আমাদের ওয়ান অফ থাকবে, ওয়ান অফের পরে একটা নাউন থাকবে, সেটা কি যুক্ত থাকবে, আর্টিকেল দা। তাকে কি হতে হবে, তাকে প্লুরাল নাউন হতে হবে। এবং প্রথম যে ভাবটা বসবে সেই ভাবটা সবসময় কি হতে হবে, সিঙ্গুলার থাকতে হবে। তোমরা এই দুটো কি পয়েন্ট কিন্তু মনে রাখবে। আমরা পরীক্ষার হলে কি করি, এই যে প্লুরাল নাউনটা থাকে একে দেখে কিন্তু ভাবটা আমরা প্লুরাল করে দিই বা প্লুরাল হবে এটা মনে করিনি, একদম কিন্তু নয়। ওয়ান আপের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হবে না, ওয়ান আপ থাকলে এই জিনিসটা হবে। এটা গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, ওয়ান অফ বাক্যের শুরুতে যেমন বসে, ওয়ান অফ কিন্তু বাক্যের মাঝেও বসে। ওয়ান অফ বাক্যের শুরুতে বসে, ওয়ান অফ বাক্যের মাঝেও বসে। যদি বাক্যের মাঝে বসে, ওয়ান অফ যদি বাক্যের মাঝে বসে, তাহলে সেক্ষেত্রে কি থাকবে, একটা হুইজ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, বা হু থাকতে পারে। এই কথাগুলো থাকতে পারে বাক্যের মাঝে। যখন এরা বসবে, মানে বাক্য শুরু হয়ে গেছে, মাঝে বসে আছে, সেক্ষেত্রে হুইজ, দ্যাট বা হোয়াট, হুর পরে একটা ভার্ব বসাতে বলবে। সেই ভাবটা কিন্তু সবসময় হবে প্লুরাল, সেই ভাবটা সবসময় প্লুরাল। একটু আগে যেটা বললাম, ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু এখন ওয়ান অফ যদি বাক্যের মাঝে বসে, হুইজ, দ্যাট থাকলে ভার্ব হবে প্লুরাল। এবং এর সাথে যেটা অবশ্যই খাতায় লিখে মুখস্থ করব সেটা হচ্ছে, অনলি ওয়ান অফ কথা থাকলে, যদি থাকে অনলি ওয়ান অফ, তাহলে কিন্তু এই নিয়মটা, এই যে প্লুরাল ভার্ব যেটা আমরা এখানে বলেছিলাম, সেটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ অনলি ওয়ান অফ থাকলে তারপরে যে হুইজ, দ্যাট যেটা বসুক না কেন, বসতেই পারে, তারপরে ভাবটা কিন্তু হবে সিঙ্গুলার ভাব। তোমরা কিন্তু এখানে হিসেব মতো কিন্তু 3 থেকে 4টি নিয়ম শিখলে একটা ওয়ান অফ দিয়ে খাতায় পরপর লিখবে। আমি আবার বলছি, লিখে নেবে আস্তে আস্তে। ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে ওয়ান অফের পরে, ঠিক অফের পরে একটা নাউন থাকবে, যে নাউনটাকে সবসময় প্লুরাল থাকতে হবে। যদি না থাকে তাহলে ওই অংশে ভুল হবে, প্রথম ভুলটা ওখানে হবে। দ্বিতীয় ভুল কি, দ্বিতীয় ভুল হচ্ছে ওয়ান অফের পরে যে নাউনটা প্লুরাল করার পরে আমাদের দেখব পরবর্তী প্রথম যে ভাবটা থাকবে সেই ভাবটা যেন সিঙ্গুলার হয়। সেটা কিন্তু ওই প্লুরাল নাউনকে দেখে বসবে না, ওয়ানকে দেখে বসবে। ওয়ান অফের যে ওয়ান, তাকে দেখে বসবে। সেখানে যদি প্লুরাল ভাব থাকে তাহলে সেটাও একটা ভুল হবে। এবার গেল হচ্ছে পরের যে নিয়মটা, সেটা কি, বাক্যের মাঝে যদি ওয়ান অফ থাকে তাহলে তারপরে যে হুইজ, দ্যাট থাকবে, সেই হুইজ, দ্যাটের পরে একটা ভার্ব বসাতে বলবে। আমরা পরবর্তীকালে এরকম এক্সাম্পল পেয়ে যাব। তো সেই হুইজ, দ্যাট যে বাক্যটা থাকবে, যে শব্দ থাকবে, তারপরের ভাবটা, হুইজ, দ্যাটের ঠিক পরের ভাবটা সবসময় প্লুরাল হবে, ওই অফের পরের প্লুরাল নাউনটাকে দেখে সবসময় প্লুরাল হবে হুইজ, দ্যাটের পরে। এবং এর সাথে আমাকে মুখস্থ রাখতে হবে, ওয়ান অফ থাকলে যখন প্লুরাল হচ্ছে, অনলি ওয়ান অফ কথা থাকলে কিন্তু আমাদের কি করতে হবে, সিঙ্গুলার ভাব করতে হবে। এই কথাটা তোমরা কিন্তু একদম পরপর চার্ট অনুসারে কিন্তু লিখে রাখবে, মুখস্থ করবে, এর মধ্যে কিন্তু পরীক্ষায় কমন দেয়। এবার আমাদেরকে এররটা তাহলে কোথায় হলো, আমাদের কিন্তু এররটা হলো এখানে এ পার্টে এরর হলো। কেন হলো, দেখো ওয়ান অফ দিয়ে বাক্য শুরু আছে, এরপর দেখো আর্টিকেল দেওয়া আছে, কিন্তু এই যে স্টেট নামক যে শব্দ বসে আছে, এটাকে একটা নাউন, কি নাউন না কমন নাউন। তাহলে এটা কি করে থাকলে ঠিক হতো, এটাকে যদি স্টেটস থাকতো, প্লুরাল থাকতো, তাহলে সঠিক হতো। সেটা তো এখানে করে দেওয়া নেই, তাহলে এখানে এই জন্য এ পার্টে ভুল হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের যে বাক্যটা আছে সেটা দেখে নিই। দেখো পরের বাক্য দেখো লেখা আছে, হার্ডলি দ্য ইন্সপেক্টর হ্যাড অ্যারাইভড দেয়ার টু ইনভেস্টিগেট দ্য ক্রাইম হোয়েন দ্য হাউস ওয়াজ সেট অ্যাবলেস। এই কথা লেখা আছে। তো হার্ডলি দিয়ে বাক্য শুরু আছে, থাকলো, কোনো সমস্যা নেই।
তো কেন হার্ডলি দিয়ে বাক্য শুরু থাকলে আমাদের কোনো সমস্যা নেই বললাম, এই কথাটা কেন হচ্ছে? আসল রুলসটা এখানে যুক্ত নয়, একটা বেসিক রুলসের উপর এটা আছে। যখন হার্ডলি দিয়ে বাক্য শুরু হবে তাহলে সেই বাক্যটা হবে নাবোধক বাক্য। হার্ডলির মতন আর একটা শব্দ আছে যেটা পরীক্ষা দেয়, সেটা কি? নো সুনার। সেটা কি? নো সুনার। তো হার্ডলি দিয়ে যখন বাক্য শুরু হবে তখন তার নিয়মটা এবং নো সুনার নিয়মটা প্রায় কাছাকাছি এক, আমাদের একটু ছোট করে শিখে রাখতে হবে। নো সুনারের সাথে বসবে ডিড, হার্ডলির সাথে বসবে হ্যাড। নো সুনার সাথে বেসিক্যালি বসবে ডিড এবং হার্ডলির সাথে হ্যাড, এটা বেসিক নিয়ম, এটা লিখে রাখো। এরপরে কিছু এদিক ওদিক আছে সেটা পরে আমরা শিখে নেব, কিন্তু হার্ডলির সাথে হ্যাড বসে, নো সুনার সাথে ডিড বসে। এখন বসলো এই কথাটা আমি বললাম, তাহলে বসবে কোথায়? বসবে বাক্যের শুরুতে যখন হার্ডলি থাকে তারপরে আগে বসবে হ্যাড, পরে বসবে সাবজেক্ট। আগে কি বসবে? হ্যাড, পরে সাবজেক্ট। কেন বসবে? আসলে একটা নিয়ম আছে, নাবোধক কোনো শব্দ দিয়ে বাক্য শুরু হলে, নাবোধক কোনো শব্দ দিয়ে বাক্য শুরু হলে তারপরে আগে সাহায্যকারী ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্বটা বসে। নিয়মটা কি বললাম? লিখে নেবে। নাবোধক শব্দ দিয়ে কোনো শব্দ দিয়ে, নাবোধক একটা ওয়ার্ড, সেটা দিয়ে বাক্য শুরু আছে, তারপরে বসবে আগে সাবজেক্ট, একদম নয়, আগে সাহায্যকারী ভাব। ওকে, আগে সাহায্যকারী ভাব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভাব। তো আমরা দেখতে পাচ্ছি হার্ডলি এটা নাবোধক শব্দ, এই হার্ডলির পরে আগে বসা উচিত কী ছিল? ভার্ব বসা উচিত ছিল, তারপরে সাবজেক্ট বসা উচিত ছিল, কিন্তু সেটা না করে কী করেছে? আগে সাবজেক্ট বসিয়েছে, পরে হ্যাড বসিয়েছে। এটা ভুল, হ্যাডটা আগে হওয়া বসা উচিত ছিল। হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড দ্য ইন্সপেক্টর অ্যারাইভড, এইটা যদি এখানে থাকতো তাহলে এই অংশে সমস্যা হতো না। তাহলে আমাদের নিয়মটা তো পেয়ে গেলাম, তাহলে আমাদের রুলসটা কি বুঝতে পেরেছি? অবশ্যই খাতা লিখে নেবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে এদা, কারণ এখানে হার্ডলির সাথে হ্যাডটা বসাইনি, হ্যাডটা সাবজেক্টে পড়ে বসিয়েছে। এখানে যদি আমরা শিখে শেষ করে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু শেখা কমপ্লিট হবে না, আমাদেরকে আর একটা নিয়ম শিখতে হবে হার্ডলি আর নো সুনার সাথে। যখন বাক্যে দেখবে হার্ডলি আছে তার সাথে দেখবে হোয়েন বসানো আছে কিনা। হার্ডলি এবং স্কার্সলি, কি বলুন শব্দটা? হার্ডলি এবং স্কার্সলি এই শব্দের সাথে কি বসে? হোয়েন বসে। হার্ডলি এবং স্কার্সলি এদের সাথে কি বসে? হোয়েন বসে, মাঝখানে হোয়েন বসে। আর যদি নো সুনার থাকে তাহলে বাক্যে কি বসবে? নো সুনার থাকলে বাক্যে বসবে দেন। কি বসবে? দেন। তাহলে হার্ডলি স্কার্সের সাথে হোয়েন বসে এবং নো সুনার সাথে দেন বসে, এই নিয়মটা তোমরা খাতা লিখে নেবে। এই 4 দিকের নিয়মের অনুসারে যে কটা নিয়ম বললাম প্রত্যেক লিখে দেবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যখন একটা এক্সপ্রেশন করছি আমি কিন্তু শুধুমাত্র একটাকে নিয়েই যেটা উত্তর সেটা নিয়ে কিন্তু বলছি না, সেটা নিয়ে সেই বাক্যের সেই যে শব্দটার সাপেক্ষে আরও যত নিয়ম হতে পারে আমি কিন্তু একবারে বলে দিচ্ছি। তাহলে কেন আমাদের ভিডিওটা, আমাদের ক্লাসটা সবার থেকে আলাদা, কেন আমাদের এই ক্লাসটাকে বেশি করে ফলো করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কিন্তু শেখার পদ্ধতি। আমরা যদি এক একটা প্রশ্নে এক একটা করে নিয়ম শিখি তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে, অনেক দিন আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা একদম করা যাবে না, এটা পদ্ধতি নয়। একটা নিয়মের উপর দাঁড়িয়ে, মানে একটা যে এররটা দেখছি তার উপর দাঁড়িয়ে সেই বাক্যে আর কী কী ভুল থাকতে পারে, কী কী হতে পারে, প্রত্যেকটা কিন্তু শিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে দেখো, আরও অনেক কিছু শিখতে পারবে। তো এই বাক্য চলে গেল, এই বাক্যটা আমরা পারলাম। এর পরের বাক্যটা আমরা দেখে নিই। দেখো পরের বাক্য লেখা আছে, she is since his arrival at his native town he is trying to the best of his power to spread education among the poor masses, এই কথা লেখা আছে। তো এখানে কাকে নিয়ে ভাববো, কী নিয়ে ভাববো, সেটা করার আগে অবশ্যই আমাদের উত্তরটা করে নিতে হবে। কী হবে? এখানে উত্তরটা হবে বি পার্টে, এখানে উত্তরটা হবে বি পার্টে। এখন বি পার্টে কেন উত্তরটা হবে, কেন কী হবে সেটা আমরা দেখে নিই। যখন বাক্যে সিন্স থাকবে, যখন বাক্যে সিন্স থাকবে, এই সিন্স কথাটা কিন্তু তোমরা মনে রাখবে, সিন্সের বাংলা মানে হচ্ছে যখন থেকে। সিন্সের বাংলা মানে কি? যখন থেকে বা থেকে, যখন থেকে বা থেকে। তো সিন্স যখন বাক্যে থাকবে তখন তারপরে সাধারণত সময় উল্লেখ থাকে, যে কোনো সময়। সিন্স মর্নিং, সিন্স 10:05 বা এরকম থাকে। তো যখন এরকম সিন্সের সাথে সময় উল্লেখ থাকে তখন ঠিক যেখানে সিন্স থাকে ঠিক তার আগের অংশে আমাদের একটা
ফরমেশন মনে রাখতে হবে যে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটাকে বলি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখলাম। আমরা বাক্যের সাপেক্ষে এটা পাস্ট পারফেক্ট হতে পারে, তো আপাতত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়মটা আমরা শিখলাম। তো এটা গেল সিন্সের সাথে সময় উল্লেখ থাকলে তবেই হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এটা বসে। তো এখানে তো কোনো সিন্সের সাথে সময় উল্লেখ নেই, এখানে তো আমরা দেখতে পাচ্ছি সিন্স ইজ অ্যারাইভাল আছে, এখানে তো কোনো এরকম মর্নিং ইভিনিং তো কিছু দেওয়া নেই, তাহলে কেমন হচ্ছে? তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিন্স যখন কোনো একটা বাক্যের সাথে যুক্ত থাকে সময় ছাড়া, তখন তার বাংলা হয় যখন থেকে। তখন কী হবে, যেটা যখন থেকে, এটা জটিল বাক্যের একটা ব্যবহার। তো সিন্স যখন যে বাক্যে যে অংশে বসবে সেটা বাদ দিয়ে আর একটা যে সাবজেক্ট ভাব থাকবে, আর একটা সিন্স যখন এরকম জটিল বাক্যে থাকে, মানে কোনো একটা কতগুলো ওয়ার্ড নিয়ে, সেটা বাদে আর একটা যে সাবজেক্ট ভার্ব থাকবে, যে পার্টে থাকবে, আগেও হতে পারে পরেও হতে পারে, যেহেতু সিন্স এখন প্রথমে বসে আছে, তো এখানে দেখো দ্বিতীয় পার্টে সাবজেক্ট হি দিয়ে শুরু। তোমরা ওই যে দ্বিতীয় পার্টটা, যেটা আগে পরে যেখানে থাকুক না কেন, সিন্স মাঝখানে থাকলেও, সিন্স যদি মাঝখানে থাকে তাহলে আগের অংশ হবে, সিন্স যদি প্রথমে থাকে তাহলে পরের অংশ হবে। সিন্স শুরুতে থাকলে পরের অংশ, মাঝে থাকলে আগের অংশ, সেই বাক্যে কিন্তু কখনোই এই যে কন্টিনিউয়াস টেন্স করা আছে হি ইজ ট্রাইং, এটা কিন্তু হবে না। কী হবে সেখানে? সেখানে করতে হবে হি হ্যাজ বিন ট্রাইং, হি হ্যাজ বিন ট্রাইং, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা তোমরা সিন্সের ক্ষেত্রে ব্যবহার করবে, যে অংশে সিন্স থাকবে না তার বিপরীত অংশে এই ব্যবহারটা হবে, যদি না থাকে তাহলে ওই অংশে ভুল হবে। তাহলে এখানে বুঝতে পেরেছি আমরা। এবার আমরা পরের যে বাক্য সেটা দেখে নিই। দেখো লেখা আছে ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি পন্ডস জাস্ট ড্রাই ডাউন ইন দ্য স্কচিং হিট অফ সামার। দেখো কিছু ক্ষেত্র আছে যে সবসময় যে ট্র্যাডিশনাল রুলস বেসড হয় না, কিছু ভোকাব আছে যেগুলো কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু উত্তর করা যায়। তাদের মধ্যে এই বাক্যটার একটা যে গঠন সেটা কিন্তু একই। কি সেটা? দেখো লেখা আছে ড্রাই ডাউন, ড্রাই ডাউন স্কচিং হিট অফ সামার। তাহলে কী বোঝাচ্ছে? গরমের প্রচণ্ড তাপে একটা দেশের বিভিন্ন অংশের পুকুরগুলো জাস্ট শুকিয়ে যাচ্ছে, জাস্ট শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কোনো তাপে আমরা যখন কোনো কিছু শুকাতে দেখি বা আমরা যখন কিছু বয়েল করি, ফোটাই, বাষ্প যেটা বেরোয় সেটা কি নিচের দিকে যায় না উপর দিকে যায়? যখনই বাষ্প সেটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? কমন সেন্স। এই ধোয়া বা যে বাষ্প সেটা কিন্তু উপর দিকে যাবে। তা ডাউন মানে হচ্ছে কিন্তু নিচের দিকে, ড্রাই মানে শুকিয়ে যাওয়া। তাহলে শুকিয়ে অ্যাকচুয়ালি জলটা বাষ্পীভূত হচ্ছে, জলের কথাই বলা হচ্ছে এখানে। পন্ডস মানে কিন্তু কোনো মাটির লেয়ারকে বলা হচ্ছে না, পন্ডস মানে এখানে পুকুরটাকে বলা হচ্ছে, জলটাকে বলা হচ্ছে। তো সে কী হচ্ছে? সে শুকিয়ে যাচ্ছে। তা সে যদি শুকিয়ে যাচ্ছে তাহলে শুকিয়ে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে, উপর দিকে গিয়ে তো শুকাবে। তাহলে এটা কী হবে? ডাউন হবে না, এটা কী হবে? আপ হবে। তাহলে ড্রাই আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। এই যে ভোকাবের যে ব্যাপারটা, এটা কিন্তু সব ট্র্যাডিশনাল রুলস বেস না, এগুলো তোমরা ওয়ান লাইনার, এইগুলোকে এইভাবে মুখস্থ করবে। তাহলে উত্তরটা কোনটা হবে? বি পার্টে উত্তর হবে, কারণ এখানে ড্রাই ডাউন আছে, এটা হবে ড্রাই আপ। এবার আমরা পরেরটা দেখে নিই। দেখো পরে লেখা আছে হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল অ্যান্ড দেন ফরগট অল অ্যাবাউট ইট হোয়েন হি ওয়েন্ট আউট নয়রা। তো এই বাক্যের ভুলটা কোথায় আছে সেটাকে প্রথমে আমরা ভাগ করে নিই। ভুলটা কোথায় আছে? ভুলটা আছে এ পার্টে ভুল আছে। কিসে ভুল আছে? না লের ভুল আছে। লের কি ভুল আছে? দেখো লে মানে হচ্ছে অনেক মানে হয়, মানে কিন্তু এক এক ক্ষেত্রে একরকম হবে। আমরা বেসিক যদি জানি, লে মানে কাউকে রাখা, লে মানে হচ্ছে কাউকে রাখা বা কিছু রাখা, সেক্ষেত্রে কিন্তু এটা বসে লে হচ্ছে। লে মানে হচ্ছে কাউকে রাখা বা কিছু রাখা, সেক্ষেত্রে এটা কিন্তু লেখে। এখন এই লেটা V1 ফর্ম, এই লেটা হচ্ছে V1 ফর্ম। তাহলে হির পরে যে লেটা বসে আছে V1, আমি যদি প্রেজেন্ট টেন্স ধরি তাহলে লায়ের পাস্ট ফর্ম যদি লে হিসেবে নয়, জাস্ট লেটা বসে আছে, লের সাথে কিন্তু এস বাই এস যুক্ত করা নেই। এখানে লের সাথে কি যুক্ত করা নেই? এস বাই এস যুক্ত করা নেই। সেদিক থেকে কিন্তু এটা ভুল। কিন্তু রুলস অনুসারে তাহলে কি
রুলস অনুসারে আমাদের যে নিয়মটা লিখে রাখতে হবে সেটা কি, যদি ব্যক্তি নিজে কোথাও শুয়ে থাকে, নিজে শুয়ে আছে, তাহলে নিজে শুয়ে আছে মানে কি, তার ফর্মটা কি, লাই, LI লাই, LAY লে এবং LAIN লে, লাই, লে, লে। লাইটা হচ্ছে V1, V2 হচ্ছে লে, লেনটা হচ্ছে V3। তো এই V3 ভাবটা কি, এই V3 ভাবটা সবসময় মনে রাখার দরকার নেই। যদি বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন এরা বসে, তাছাড়া এরা বসে না। কিন্তু নিজে শোয়া মানে আমি নিজে খাটের পরে শুয়ে আছি, আমি নিজে মেঝের পরে শুয়ে আছি, ব্যক্তি নিজে শুলে তখন লায়ের পাস্ট ফর্ম হবে লে, মানে আমি শুয়েছিলাম। লের তখন লের মানে কি হবে, আমি মাটিতে শুয়েছিলাম, আই লে অন দ্য গ্রাউন্ড, আই লে অন দ্য বেড, এটা হবে। তখন কিন্তু লে মানে কিন্তু কাউকে শোয়ানো না। কিন্তু কাউকে রাখা বা শোয়ানো এমন যখন থাকবে তখন কিন্তু শুরু হবে কি দিয়ে, না লে দিয়ে শুরু হবে। কী দিয়ে শুরু হবে, লে, লে, লেট, লেট, লে, লেট, লেট। তখন এই লেটা কিন্তু V1, তাহলে পাস্ট ফর্ম তাহলে কি হয়, V2, তাহলে লের V2 ফর্ম তাহলে কি হচ্ছে, লেট হচ্ছে, কাউকে রাখা। তাহলে সে তো একটা ঘড়িকে রেখেছিল, সে তো নিজে রাখিনি, নিজে শোয়নি, ঘড়িকে রেখেছিল। তো সে যদি কোনো ঘড়িকে রাখে তাহলে এটাকে লায়ের লে ফর্ম হচ্ছে না লের লেট হচ্ছে। এই লের লেট ফর্মটাই কিন্তু এখানে বসানো নেই, যেটা কিন্তু এখানে করতে হবে। উত্তরটা হবে হি লেড দ্য ওয়াচ অন দ্য টেবিল। তাহলে কী করে মনে রাখবো, সাবজেক্টের পর যদি কোনো ব্যক্তি থাকে বা কোনো বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে লেট হবে। সাবজেক্টের পর যদি কোনো ব্যক্তি বস্তু না থাকে, জাস্ট অন্য কিছু বসে আছে, প্রিপোজিশন দিয়ে বসে আছে, তাহলে সেখানে লায়ের পাস্ট ফর্ম লে হবে। লে আর লেইডের এই যে গল্পটা, এই যে রুলসটা বললাম, খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি 8 দাগের একটা বাক্য আছে। সে বাক্যটা কি, বাক্যটা হচ্ছে অলদো দিয়ে শুরু হয়েছে এবং হি ডজ এ রিজনেবলি গুড স্যালারি, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, এইসব বলে লেখা আছে। তো এখানে যে নিয়মটা আমাদের জানতে হবে যে অলদো বা দো দিয়ে যদি বাক্য শুরু হয়, অলদো বা দো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে মাঝখানে কি থাকতে হবে, যখন এখানে লেখা আছে কমা দেওয়া আছে, তাহলে এরকম কমা থাকতে হবে বা ইয়েট থাকতে হবে। কি থাকতে হবে, কমা বা ইয়েট থাকতে হবে। যদি অলদো বা দো, যার বাংলা হচ্ছে যদিও বা, অলদো বাংলা হচ্ছে যদিও বা এবং দোর বাংলা হচ্ছে যদিও, যে বাক্য শুরু হয় তাহলে মাঝখানে থাকতে হবে কমা বা ইয়েট। যদি এদের মধ্যে একটাও থাকে তাহলে বেসিক্যালি সে বাক্যটা নো এরর হবে এবং এখানেও কিন্তু উত্তরটা কিন্তু নো এরর। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরটা কিন্তু নো এরর। যদি এই কমা বা ইয়েটের জায়গায় যদি বাক্যে এখানে বাট থাকে, কখনো দেখো বাট লেখা আছে, চোখ বন্ধ করে সেই পার্টে ভুল হবে। যে অংশে বাট থাকবে, বি সি যে অংশে থাকবে সেই পার্টে কিন্তু ভুল হবে, আর কিন্তু এগোবো না। এই পার্টে যেহেতু কোনো বাট নেই, শুধু কমা বা ইয়েটের মধ্যে একটা দেওয়া আছে, তাই বাক্যটা হচ্ছে নো এরর। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সিম্পল ওয়েতে। এরপরে আমরা দেখে নিই, দেখো লেখা আছে while it is apparent that biotechnology offers significant benefits, adequate attention has not been focused to this vital area. তো এখানে একটা প্রিপোজিশনাল মিস্টেক আছে এবং সেটা কোন পার্টে আছে, সেটা হচ্ছে সি পার্টে আছে। কি ভুল আছে, দেখো ফোকাস বলে একটা কথা আছে। তাহলে ফোকাস বলতে কি বোঝে, ফোকাস মানে হচ্ছে কোনো কিছুর উপরে কোনো কিছু ফেলা, আরোপ করা, কোনো কিছুর উপরে। যেমন আমরা ক্যামেরা দিয়ে যখন আমরা লেন্স ব্যবহার করি, তো কিছুর উপরে কিন্তু আমরা লেন্সটাকে আমরা কিন্তু সেট আপ করি, কিছুর উপর তার আলোটা পড়ে। তো কিছুর উপরে বলতে আমাদের প্রিপোজিশনে কী হয়, অন হয়। তো এখানে ফোকাসের পর যে টুটা বসে আছে, এই প্রিপোজিশনটা এখানে ভুল আছে, এখানে টুটা হবে না, এখানে কী হবে, অন হবে। খুব সিম্পল। কিছু কিছু প্রিপোজিশন যদি আমরা এভাবে মুখস্থ করি, আমরা বেসিক্যালি বুঝবো যে এটা খুব কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সহজ থাকে। তো আশা করি এটা বুঝতে পেরেছে। ফোকাসের পরে এখানে হবে অন। এরপরে যে বাক্যটা সেটা কি আছে, বিং এ সানি ডে আই ডিসাইডেড টু স্কিপ ওয়ার্ক অ্যান্ড স্টে অ্যাট হোম। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি এটাকে পয়েন্ট আউট করছি 10 দাগটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে। ভিভিআই এই কোশ্চেনটাকে খুব ভালো করে মুখস্থ করবে, খুব ভালো করে মুখস্থ করবে এবং যে নিয়মটা বলবে একদম লিখে নেবে। এই বাক্যটা যেটা আমরা দেখছি যে বিং দিয়ে শুরু হচ্ছে, বিং দিয়ে শুরু হলে তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স, একদম খাতা লিখে নেবে। বিং দিয়ে বা ভাব প্লাস আইন দিয়ে বাক্য শুরু হলে সেটা হবে সিম্পল সেন্টেন্স। এবং এই যে ব্যবহারটা আমরা দেখবো সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট ফ্রেজ।
অ্যাবসোলিউট ফ্রেজ বলে একটা চ্যাপ্টার আছে, নমিনেটিভ অ্যাবসোলিউট, সেই অ্যাবসোলিউট ফ্রেজে কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পাই। সেটা কি, খুব সহজ ভাষায় আমরা আগে লিখে নিই। সেটা হচ্ছে যে যখনই আমরা বিং দিয়ে বাক্য শুরু হবে এবং তারপরে ঠিক তারপরে যেমন এখানে আছে সানি আছে, হ্যাঁ, রেইনি আছে, এই যে কথাগুলো আছে সানি, রেইনি, ক্লাউডি, এরকম প্রাকৃতিক যে কোনো বিষয়ের নাম থাকলে বিং দিয়ে বাক্য শুরু, তারপরে সানি, রেইনি, ক্লাউডি, এরকম বাক্য মানে ওয়ার্ডগুলো আছে যেগুলো প্রাকৃতিক কোনো বিষয়কে নির্দেশ করছে, সঙ্গে সঙ্গে সেই পার্টে ভুল করবে, সেই পার্টে ভুল হবে। অর্থাৎ এখানে উত্তরটা কিন্তু হবে এ পার্টে। কেন? এই বিংয়ের আগে একটা ইট ব্যবহার করতে হবে, একটা ইটের ব্যবহার করতে হবে। এখন এই ইটের ব্যবহারটা কেন করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তী আমি জেরান্ড পার্টিসিপেল বা ইনফিনিটিভের যে চ্যাপ্টারটা করব, যে ভিডিওটা করব, ক্লাসটা করব, আমরা এই পরবর্তীকালে আমাদের যে চ্যানেলে, সেই চ্যানেলে দেখতে পারবে। তোমরা কিন্তু আপাতত শেখো যে বিং দিয়ে বাক্য শুরু হলে তারপরে কিন্তু প্রাকৃতিক কোনো বিষয় থাকলে সবসময় কিন্তু তার আগে কিন্তু কী বসাতে হবে? ইট বসাতে হবে। এই ইটটা না থাকলে সেখানে কিন্তু ভুল হবে। অর্থাৎ এখানে ইট নেই, 10 এখানে ইট নেই, তাই কিন্তু এখানে প্রথমেই এ পার্টে ভুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাক্যটা কী হলো। আমরা এই 10 দাগ পর্যন্ত আমরা আজকে করলাম, আমরা পরবর্তীকালে আরও বাকি যে 10টা সেটা করব। এই করে প্রত্যেক চ্যাপ্টার কিন্তু তোমাদের শেষ করে দেবো। তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ডিটেলস আমি করাচ্ছি, একটু ভিডিও লেন্দি হচ্ছে, তোমরা যদি ধৈর্য ধরে করো, তোমাদের কিন্তু কারোর কাছে শিখতে হবে না। এই ক্লাসগুলো করলেই কিন্তু তোমরা কিন্তু বাংলাতে যেভাবে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এই ক্লাসের পরে আর কোনো প্রয়োজন হবে না কোনো হেল্প নেওয়ার। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।